ওনার ইন্ডিয়ার সাথে ডিল করার জন্য ওনার একটা থিঙ্ক ট্যাঙ্ক থাকা উচিত। আমাদের ওভারঅল উন্নতির জন্য যদি কেউ স্বপ্ন দেখে থাকে একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছে। আমরা জামাতের সম্মানে তাকে জুডিশিয়াল কিলিং করছি বিনা বিচারে। আর অন্যরা যারা ছিল তারা দৌড়ের মধ্যে ছিল। বিএনপি ধরেন তারেক সাহেবরা সব তো বিদেশে চলে যেত, আর এর সেকেন্ড গ্রেডে যারা ছিল অনেকে বিদেশে চলে গেছে, আর আসবো না। আপনার লোক তৈরির যে সিস্টেম, সেই সিস্টেমটা আমরা করতে পারিনি। হেফাজতের যে সার্ভিস আমরা দিয়েছি, 500 লোকে বেকার হয়ে গেছে, আমাদেরকে তো একটু হ্যালো বলতে পারতে, আসেন না বসে এক কাপ চা খাই, কোনো অসুবিধা আছেন কি না। শুনতে চাই যে নয়া দিগন্ত এবং টেলিভিশন কিভাবে বাজারে আসলো, মানুষ কিভাবে আস্তে আস্তে ভক্ত হতে শুরু করলো। এটা আসাটা এত সহজ ছিল না, কঠিন ছিল বা সহজ ছিল, আস্তে আস্তে আসলো কিভাবে, একটু শুনবো। আড়ালের গল্প যেটাকে বলি আমরা। নয়া দিগন্ত দিগন্ত টেলিভিশনের পেছনে মরহুম মীর কাসেম আলী সাহেবের বলতে পারেন একক অবদান। অবশ্যই উনি অনেকের সাহায্য নিয়েছেন। ওনার সময়ে যারা সম্মানিত ব্যক্তি ছিলেন, লেখাপড়া, জ্ঞানে গুণে এবং সৎ ব্যক্তিত্ব, তাদেরকে নিয়েই উনি বুদ্ধি পরামর্শ করে প্রথমে নয়া দিগন্ত, পরে দিগন্ত টেলিভিশন। আমি প্রথম হইতেই ওনাদের সাথেই কিভাবে একটা নাম দেওয়া যায়, কিভাবে লোগো হয়, আমাদের একজনেই নয়া দিগন্তের লোগো বানিয়ে আনছেন। নয়া দিগন্তটা নামকরণ হলো, নয়া দিগন্তের ডিক্লারেশন হলো, এবং বেছে বেছে সমাজে বা অন্যান্য পত্রিকায় যারা পজিটিভ নিউজ এবং সত্য নিউজ নিয়ে চর্চা করত, সেই জাতীয় লক্ষ্যেই আমরা নয়া দিগন্তের এডিটোরিয়াল বোর্ড, ইভেন বিভিন্ন সাংবাদিক, এদেরকে আমরা নিয়োগ দিয়েছি। এবং ডে ওয়ান থেকেই আমরা নয়া দিগন্তের প্রথমে যদি একটা ভুল, তারপরে উনি বলছে যে না, সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে। হ্যাঁ, সেই বার্তা পৌঁছাতে হলে দিগন্তর দাম বেশি রাখা যাবে না। তখন আমরা এই 8 টাকা দাম রেখে শুরু করি, এবং মূলত আমাদের তখন ভালো অ্যাডভার্টাইজও আসতো, আবার চলতো মোটামুটি, আমরা কোনো রকম কভার হতো। প্রথম দিকে মোটামুটি ভালোই চলছিল, আমাদের অনেক শেয়ার হোল্ডার ছিল, অনেকে ডোনেশন দিয়েছে। আমরা নয়া দিগন্ত নিয়ে সবাই আত্মতৃপ্তি ছিল যে ভালো নিউজ হচ্ছে। এবং সেখানে প্রথম দিকে সবার সাথে আমাদের একটা অলিখিত চুক্তি ছিল, আমরা নয়া দিগন্তের কোনো নিউজ ভিউজে কখনোই ইন্টারফেয়ার করব না, যেটা আজ অবধি আমরা সেটা রাখছি। যদি ভালো নিউজ হয়, ক্রেডিট গোজ দ্য এডিটোরিয়াল বোর্ড, যদি খারাপ নিউজ হয়, এটাও তাদের। আমরা মূলত কোনো কিছুতেই এখন ইন্টারফেয়ার করি না। আমরা, আপনারাও জানেন, অনেক সংবাদপত্র আছে একজনের টার্গেট করে ফ্রেম করে, আমরা সেটা কাউকে করিনি। আপনারা আবারও জানেন, অনেক ব্যবসায়ী আছে তাদের পত্রিকার মালিক, লোন না হলে তাদের বিরুদ্ধে লেগে যায়, আমরা সেটাও করিনি। যদিও নয়া দিগন্ত থাকার জন্য আমি ব্যবসা বাণিজ্যে একটু পিছনে পড়ে গেছি। প্রতিটি সরকারের সময় আমি যে ব্যাংকে ব্যাংকিং করতাম, তারা আমাকে কোনো কিছুতে সাহায্য করতো না, বরঞ্চ পারল আমার সাথে অসহযোগী ছিল। তো নয়া দিগন্ত চলার সময় আমরা আরেকটা পেপারে ডিক্লারেশন নেওয়া হয়েছিল, এশিয়া পোস্ট, যে একটা ইংলিশের পত্রিকা যাওয়া দরকার, থাকা দরকার, যেহেতু 2-1টা আছে এবং ভালোও আছে। তো আমাদের মেসেজগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে যাওয়া উচিত, এমবিসিগুলো, বিভিন্ন দেশ, ওয়ার্ল্ড ব্যাংক, সবখানে। তা আমরা ওইটা পর্যন্ত যেতে পারিনি। এর মধ্যে সবাই মিলে চিন্তা করলো একটা টেলিভিশন আমরা শুরু করি। তার আগে একটু বলি যে পত্রিকাটা যে পাবলিসিটিতে আসবে, এটা আসলে কার মাথা থেকে আসলো, আর নয়া দিগন্ত নামটা কিভাবে হলো?
এটা পুরা আমাদের সত্যি কথা এই মুহূর্তে আমার স্মরণ নাই। তা আমাদের সামনে অনেকগুলো নাম এসছে, আমরা একসাথে বসেছি। ধরুন দিগন্ত মিডিয়া কর্পোরেশনের ফিউচার ডাইরেক্টর যারা আমরা ছিলাম প্রথম হইতে, আমি একজন, আমাদের চেয়ারম্যান যারা প্রয়াত তারা ছিলেন, আর অন্যান্য স্টেক হোল্ডারও ছিলেন, কিছু সাংবাদিকও ছিলেন। স্পেশালি নামটা এই মুহূর্তে স্মরণ আসতেছে না। এটি নিজে উনি কাজ করত, মুস্তাকিম সম্ভবত, সেও আমাদের খুব সাহায্য করছে এইসব ব্যাপারে। তা আমরা মোহাম্মদুর আবাদ ইসলামের অফিসে আমরা অনেকবার বসেছি। বসার পরে অনেকগুলো নাম আসার পরে সবাই মিলে নয় দিগন্তই স্থির করেছে। সেই সময় কিছু জ্ঞানী ব্যক্তি ওনার ওই অফিসে আনাগোনা ছিল। ধরেন দু একটা ইউনিভার্সিটি ভিসি, তারপরে ইভেন রিটায়ার্ড জেনারেলস, অথবা ধরেন আপনি ওই যে একদম নামকরা সাংবাদিক মুসা সাহেব, এনারা সবাই ওখানে আসতো। হ্যাঁ, তো এই কারণে আমরা না থাকলেও উনি ওনার আশেপাশে বহু জ্ঞানী ব্যক্তি ছিল। হ্যাঁ, এবং উনি ওদের সাথে পরামর্শ অনেক কিছু করতেন, যেটা হয়তো আমরা জানতাম না। ওনার বড় গুণ ছিল কোনো ডিসিশন নেওয়ার জন্য উনি হয়তো বেশিরভাগ সময়ই লাঞ্চে দাওয়াত দিতেন। লাঞ্চে দাওয়াত দিয়ে সবাইকে আদর আপ্যায়ন করতেন অনেক ভালোভাবে, এবং আমরা কেউ ওনার এই লাঞ্চ মিস করতো না। সবাই মিলে পরামর্শ করেই অনেক ডিসিশন হতো। সেরকম ডিসিশনের মধ্যে নয় দিগন্ত এসছে। তার মানে এটা এই নামটা মীর কাসেম আলীরও পছন্দের ছিল। এরপরে চিন্তা করলো যে আমরা টেলিভিশনের দিকে যাই। তখন হ্যাঁ, ইংরেজিতে হলো না। ইংরেজি দিলাম, যেহেতু নয় দিগন্ততে তখন তো লাভের মুখ দেখেনি, শুধু ছাপায় যাচ্ছে, মানুষকে দিচ্ছে। তারপরে আসলে তখন নয় দিগন্ত নিয়ে আমরা যুদ্ধ করতেছিলাম, এই জন্য ইংলিশ নিয়ে তখন আর না যেয়ে তখন সবাই টেলিভিশনের দিকে মনোযোগ দিল। টেলিভিশন চিন্তা করতে করতে অনেক মিটিং সিটিংয়ের পরে আমরা এটার নাম দিগন্তই রাখলাম। নয় দিগন্ত থেকে দিগন্ত নিয়ে টেলিভিশন রাখা হলো। এটার জন্য সরকার অ্যাপ্লাই করা হলো, এবং অ্যাপ্লাই করার পরে তখনকার সরকারে কিছু লোক আমাদের এটাকে আটকে রাখলো, তৎক্ষণাৎ দেয়নি। এটা তো যখন 2002-03 সালের কথা, যখন ম্যাডাম খালেদা জিয়া প্রাইম মিনিস্টার ছিল। তারপর আমাদের এডিটর, আমি, মরহুম কমরেড আতাউর রহমান, আমাদের এক্স চেয়ারম্যান যে সচিব ছিলেন শাহ আব্দুল হান্নান সাহেব, আমরা এই এডিটর সাহেব, আমরা এই মোট 4 জন লোক ওনার সাথে দেখা করতে গেছি, ম্যাডামের সাথে, খালেদা জিয়ার সাথে। উনি আমাদের সাথে পেশেন্ট হিয়ারিং দিয়েছেন। তার বলছেন ঠিক আছে, আমরা করে দেব। হ্যাঁ, তো এরপরও আরও কিছুদিন আটকে যেতে, উনি তো সব কিছু করে না। এরপরে আমরা তখনকার তথ্যমন্ত্রীর সাথে দেখা করতে গেছি। তো উনি তখন বলেছে ঠিক আছে, আমরা করে দেব। তো এই করতে করতেই আমরা আলটিমেটলি দিগন্ত টেলিভিশনের লাইসেন্সটা পাওয়া গেল। এবং চালু হতে গেলে মীর কাসেম সবসময় কাজগুলো খুবই অ্যাকিউরেট করার চেষ্টা করতেন। তো এখন ধরেন তখন তো এত টেলিভিশন ছিল না, ভাবলো যে অন্য টেলিভিশনটা আনলে তো আমাদের কথাটা আমরা যেরকম চাচ্ছি সেরকম নাও হইতে পারে, আমাদের নিজস্ব একটা পলিসি থাকা দরকার, আমরা কীভাবে কী করব। তখন আমরা অনেক লোক রিক্রুট করলাম, করার পরে এদেরকে 3 মাসের বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হলো, এবং শেরেবাংলা LGRD ভবনে, বিশাল ভবনে, ওইখানে আমাদের এই সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান ছিল, ওনারা সবাই ছিলেন। এখন মজার ব্যাপার হলো, কালকে কী হবে আমরা জানি না। প্রথমে আমাদের সম্ভবত কমরেড আতাউর রহমান ছিল, উনি বলে ওনার একটা কাজ আছে। তখন মনে হয় শাহ আব্দুল রহমান ছিল, আমি ঠিক অ্যাকুরেটটা বলতে পারতেছি না, আমার যতটা স্মরণ আছে সেটা ভুল হইতে পারে আমার। তো শাহ আব্দুল রহমান তখন সভাপতি হলো।
উনি বলছে আমারও একটা কাজ আছে। তখন মীর কাসেম বললো আমি এবার সভাপতি হবো। কেন? আপনি সভাপতি হবেন। আমাকে আঙ্গুল দিয়ে দেখালো। আমি ইশারায় বললাম এবার কে হবে? আমার আঙ্গুল দিয়ে আমি আপনি এত বড় অনুষ্ঠান আমি সভাপতি না, আপনি হবেন। তা আমি সভাপতির সমাপনী বক্তৃতা দিয়েছি উপস্থিতভাবে। তা ওইখানে আমাদের লোকজন তৈরি হয়েছে এবং আমাদের নিউজটা কীভাবে হতে হবে, কীভাবে হেজাব দিয়ে জনসমক্ষে যাবে, যেন একটা ফ্যামিলি একসাথে বসে নিউজটা যেন দেখতে হয়। আমাদের নিউজটা এত পপুলার হয়ে গেল, আলহামদুলিল্লাহ। সবাই দিগন্ত নিউজের জন্য দেখে থাকতো। আমার এক বন্ধু ব্যাংকে রিটায়ার করছে, বলল যে যেদিন দিগন্ত বন্ধ হয়েছে সেই দিন আমি ডিশ লাইন কাটিয়ে দিছি, আর যেদিন শুনছি দিগন্ত চালু হইব ডিশ লাইন আবার আনছি, যদিও এখনও চালু হয়নি। তা আমাদের সাথে দর্শকের ভালোবাসাটা এমন ছিল। এরপর এই ট্রেনিংয়ের হওয়াতে বিভিন্ন সেক্টরে অনেক লোক তৈরি হয়েছে। আমি মনে করি যদিও অনেকে দিগন্তের জন্য অনেক জব পায়নি, কিন্তু অনেকে আবার তাদের শিক্ষার জন্য, তাদের ট্রেনিংয়ের জন্য বিভিন্ন টেলিভিশনে এখনও জব করে যাচ্ছে। আমরা 2012 সালের শেষ দিকে আমরা দর্শক ফোরামে এই দুবাইতে গিয়েছিলাম। ইউনাইটেড আমেরিকাসে সব জায়গায় ঘুরছি যেখানে আমাদের টেলিভিশন দেখতো। তাদের যে আগ্রহ, উদ্দীপনা, আমি নিজে অবাক হয়ে গেছি যে আমাদের যথেষ্ট খাতির জন্য করেছে যে আমাদের বিদেশে এত লোকজন আমাদের দর্শক ছিল। সেই সময় আমরা আল হারামে আমাদের ভিজিট করছি এবং বাংলাদেশের যেসব লোকেরা দুবাইতে ব্যবসা বা ইন্ডাস্ট্রি করেছে তাতে অনেক জায়গায় দেখা হয়েছে। অনেকেই আছে পারফিউম ব্যবসাতে জড়িত দুবাইতে। তা আমার কাছে এই দর্শক ফোরামে যে বাংলাদেশের লোকজন কি করে, কোথায় কি করে, আমার কাছে খুব ভালো লেগেছে। একটা স্মৃতি না বললেই নয়, খেজুর বাগানে যারা কাজ করতো সেরকম একটা এলাকায় আমাদের তখনকার হাই অফিসিয়ালরা আমাকে নিয়ে গেছে। তারা সব কাজ বন্ধ করে সারাদিন পাকায় আমাদের খাইয়েছে। এই যে অভূতপূর্ণ ভালোবাসা, সেটা দিগন্তর জন্য। আমারও কে চেনে? আমি শিববীর রহমতের কোনো দাম নাই। আর যখন আমি দিগন্ত টেলিভিশন চেয়ারম্যান হয়েছি সবখানে আমি সমাদৃত হয়েছি। আচ্ছা, এমনি প্রচারে আসার পর, নয়া দিগন্ত এবং দিগন্ত টেলিভিশন প্রচারে আসার পর মানে এমন কোনো স্মৃতি যদি বলতেন। এখন এই গল্পটা আপনারা বিশ্বাস করতেও পারেন, নাও পারেন। আমার অফিস তখন শ্যামলীতে ছিল। আমি দীর্ঘ 27-28 বছর শ্যামলীতে অফিস করছি। বলতে পারেন 1988 সাল থেকে 1916 সালের সেপ্টেম্বর পর্যন্ত, 2016 সাল পর্যন্ত। এই রাস্তাটা শেরেবাংলা বিশ্ববিদ্যালয়ের সামনের এই রাস্তাটা 50-60 ফিট, দুই পাশে দোকান আর ভঙ্গুর রাস্তা। ওই 11-11 সময় ওরা রপ্তানি, তখনকার রপ্তানির মেলার যেখানে হতো সেই মাঠের সামনে রাস্তাটা তারা সুন্দর করে করছে। 2 বছরের মধ্যে এটা ভেঙে গেছে, কিন্তু শেরেবাংলার সামনের এই রাস্তাটা করেনি। এটা এইভাবেই ছিল। শেরেবাংলা ইউনিভার্সিটি তো 2001 সালের পর হয়েছে। কোনো রকম এটার কোনো পরিবর্তন হয়নি। কত ভিসি এসছে, কত আমলা তৈরি হয়েছে এখান থেকে, কেউ এই রাস্তাটা দিয়ে মনোযোগ দেয়নি। আমি 9 দিন থাকার জন্য সেখানে বিশাল একটা গর্ত হয়েছে। জুলাই মাস ছিল। আমি 9 দিনের ফোন করলাম, এই রাস্তাটা তো শেষ হয়ে যাচ্ছে, আর যাইতে পারতেছি না। আর তখন 9 দিগন্তের লোক যাইয়া, ক্যামেরাম্যানরা গর্তে দাঁড়াইয়া ফটো তুলেছে এবং কী করতে হবে সেটারও তারা সাজেশন দিচ্ছে। ইনফ্যাক্ট প্রতিটি সরকারই এটাকে আবার এই শেরেবাংলা রাস্তাটা করছে এবং সরোয়ার্দী মেডিকেল কলেজের পাশে দিয়ে এই রাস্তাটাও তখন খুলছে। এতে করে আমি মনে করি আমি পেপারে উঠাইয়া জনসাধারণের খেদমত আমি করতে পারছি। তখন আমাদের পেপারে নয়, আমি
আরও দুই একটা ব্যাপারে যারা আমাদের এখানে জিএম ছিল, তেমনি একজন ছিল আবুল খায়ের চৌধুরী, উনি এখন যুগান্তরে আছে। উনি তখন সমকালে ছিল, উনি বলছে আমি উঠাই দেব। তা আলহামদুলিল্লাহ এই কাজটা হলো। আরও একটা কাজ করেছি আমি, ওই এক সময় যেখানে গোলাপ বাগান হয় সাভারে, এই সামান্য কিছু কৃষিক্ষেত কিনেছি জাস্ট গাছপালা লাগানোর জন্য। তা আমাদের অনেক দূর ঘুরে যেতে হতো, এক আশুলি দিয়ে অনেক দূর ঘুরে যেতে হতো, অথবা সাভার নিউ মার্কেটে ঘুরে আমাদের আসতে হতো। আবার বলিয়াপুর রাস্তাটা খুব আঁকা বাঁকা ভাঙ্গা ছিল। তো ওই জায়গাটাও আমি আবার সেখানে দুই পাশে মনে 5-6টা পিলার উঠে রয়েছে, এই বেরুলিয়া সাইডেও আবার ঢাকা সাইডে উত্তরা সাইডেও। এই 15 বছর পর্যন্ত আমি নাম নাই বললাম, যে কোনো একটা বড় ওই রিয়েল এস্টেটের মালিক এটা বন্ধ করে রাখছে। নামটা বলেন। আমিন মোহাম্মদ ফাউন্ডেশন। জি। তো আমি তখন আমাদের ব্যাপার এই সমকাল এগুলোতে উঠেছি। আপনি যদি দেখেন কি সুন্দর লম্বা একটা ব্রিজ হয়েছে। 15 বছর এটা বন্ধ ছিল, সেই 15 বছর পরে গত সরকারই করেছে। এবং আমরা সেখানে আমি বলেছি ওদেরকে এইভাবে লেখার জন্য যে সাভারের মেইন রাস্তা যদি বন্ধ হয় কোনো দিন, বিকল্প কোনো রাস্তা নেই, ওই অনেক আশুলি দিয়ে ভিতরে যেতে হবে। এখন আপনি শুনলে অবাক হবেন, আমাদের আর্মির কনভয় যখন সাদুল্লাহ ব্রিজ ব্রিজ গাবতলির পরে যেটা, এটা যখন ডেবে গেছে জাহাঙ্গীর ইউনিভার্সিটি, তারপরে আমাদের আর্মির কনভয় সবাই এই ব্রিজটাই দিয়েই যাতায়াত করেছে। আমার এখানে একটা মানে কি বলবো, প্রাপ্তির বিষয় যে আমি আল্লাহর কাছে শুকর করি আমি নয়াদিগঞ্জের মাঝে এই জিনিসটা মানুষের খেদমতটা করতে পারছে। হয়তো এই ব্রিজ হইতো আরও 10 বছর পরে হইতো, কিন্তু আমি আলহামদুলিল্লাহ এটা করতে পারছি। কিন্তু বাধ্যবাধকতার বিষয়গুলো যে বেকায়দা করেছেন সংবাদ প্রকাশ করতে গিয়ে অথবা না প্রকাশ আসলে করে, সব কিছু আমাদের আসেনি। স্পেশালি যখন নয়াদিগন্তে কোনো স্পেশাল কোনো নিউজ ছাপানোর জন্য তারা তড়িঘড়ি করতো, ধরুন তখন হয়তো আইন শৃঙ্খলা বাহিনী থেকে কোনো রিকোয়েস্ট আসতো যে এটা করা যাবে না। তো আমরা যেহেতু বেঁচে থাকতে হবে, আমাদের তখন বেতন বাকি, আমাদের সব শেষ হয়ে গেছে, মীর কাসেম সাহেব জেলে, অনেক কিছুই আমার ভাবনা চিন্তা করেই আপনাকে এসব নিউজ ছাপা দিত। অনেকে বলে হ্যাঁ তোমরা এখন ছাপাও না, তাই বলে ছাপালে যদি বন্ধ হয়ে যায় তাহলে কী করবেন? তখন তো এরা সবই আরও বেকার হয়ে যাবে। এক টেলিভিশন বেকার হইয়া 500 লোক বেকার হয়ে গেছে। হেফাজতের সাপোর্ট করতে যাইয়া আমাদের টেলিভিশনটা সবের বন্ধ হয়ে গেছে। অনেকের ইনভেস্টমেন্ট আছে, অনেকে তাদের পেনশনের পাশে ইনভেস্ট করছে। আমরা কি উত্তর দেব? কোনো উত্তর নাই। তারপর জিজ্ঞেস করতে পারেন আপনারা সারভাইভ করলেন কেমনে? আমরা সারভাইভ করলাম 2012 সালে, যে এখন দেখলাম যে আর আমাদেরকে গভর্নমেন্টের কোনো এরিয়া দিচ্ছে না, আর অ্যাডভার্টাইজ দিচ্ছে না। তখন ইনু সাহেব তথ্যমন্ত্রী, উনি সব তথ্যমন্ত্রী। তখন আমরা করলাম কি, কস্ট বাঁচানোর জন্য আমরা 8 টাকার ব্যাপার 10 টাকা করলাম। এতে করে আমাদের লসের ভাগটি একটু কমলো। দুর্ভাগ্য তো সেই 2013 সালের মে মাসে আমাদের চ্যানেলটা বন্ধ করে দিল। আমি ইনু সাহেবের কাছে 2বার গিয়েছি। প্রথমবার তো উনি কথাই বলতে চায়নি, পরবার কথা বলেছে এবং বহু রিকোয়েস্ট করছি যে আমাদের অনেকগুলা জব চলে গেছে। উনি বললো যে আমি এই চেয়ারে বসা 6টা চ্যানেল একসাথে দেখতে পারি, 6টা কি 8টা টেলিভিশন ওনার সামনে, আপনারা ছাড়া এই নিউজ আর কেউ করেনি। কোনটা? হেফাজতের এটা ওনার কথা। এখন আমি তো আর 6টা টেলিভিশন একসাথে দেখিনি, আমি ওনার মুখের থেকে শুনছি। আপনারা কেন করতে গেলেন? আপনাদেরকে খোঁজা হয়েছে, ওখানে যিনি কি অফিসার ছিল, যিনার দায়িত্ব এটা ছিল, উনি আপনাদের খুঁজছে, আপনারা কেউ রেসপন্ড করেননি। আমি কিন্তু আমার টেলিভিশনে কোনো টেলিফোন আসেনি। আমি যে চ্যানেল বাঁচানোর জন্য তো আপনাদের কথা হয়তো শুনতাম না, কিন্তু আমি এই মেসেজটা পাইনি। এখন যাদেরকে দিয়েছেন হয়তো তারা করেনি। আর
পরে অনেক রিকোয়েস্ট করছি, দেখেন একটা জিনিস বন্ধ করতে হলে তো মানুষে একটা ওয়ার্নিং দিবেন, চিঠি দিবেন। ওরা করছে কি, তথ্য মন্ত্রণালয়ে যাইয়া ওই একজন আর্মি পার্সোনাল পাঠাইছে, পাঠাইয়া একবার অন দ্য স্পট সব বন্ধ করে দিচ্ছে। ওদের কী আছে কীটা উঠে নিয়ে চলে গেছে উইদাউট এনি ওয়ার্নিং। এরপর আমি বহু দরবার করছি, আমাদের ইস্কান্দার ভাই উনি সহ গেছে, আমি বহু জায়গায় গেছি, ওনাদের সাথে চেষ্টা করছি, ওনারা এটা আমাদের খুলতে দেয়নি। আরেকটু সংযোগ করি, মানে চ্যানেলটাকে প্রচারে আনার জন্য 500-600 কর্মীদেরকে স্বাবলম্বী করার জন্য বলার মতো কোনো প্রেক্ষাপট, কোনো স্মৃতি আছে কিনা? একটা তো বললেনই, মানে রিকোয়েস্ট করা বা সামনে যাওয়া, অগ্রসর হওয়ার বিষয়ে কোনো গল্প যদি থাকে। আমরা আরেকটা ইয়ে আছে, আমেরিকান অ্যাম্বাসেডারের কাছে দুইবার গিয়েছি আমি। দুইবার আমেরিকান অ্যাম্বাসেডার তখন ডন মর্জিনা ছিল, উনি আমাদের কথা শুনেছে এবং বলছে যে আমি বলবো, কিন্তু কতটুকু হবে আমরাও জানি না। আমাদেরকে খুব পছন্দ করছে, যার জন্য ওনারা বাসায় আমাদেরকে দাওয়াত দিয়েছে যে আসেন, আমাদের বাসায় আসেন। তো আমাদের চেষ্টার ত্রুটি ছিল না। মানে দিগন্ত টেলিভিশন প্রচারে আসুক, সেটার জন্য ডেন মজিনা বা আমেরিকান অ্যাম্বাসিডর ফোন করেছে, অথচ তারপরও না, কিছু প্রচারে আসে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আপনাদের অপরাধটা কি এত বড় যে 500-600-700 ফ্যামিলির উপরে আঘাত? এখন দেখেন, আমরা এমনও শুনেছি সাংবাদিক মারাও গেছে, বিকাশের দোকানেও কাজ করেছে, পরে মারা গেছে, এমনও শুনেছি আমরা। এখন দেখেন, ওই জিনিসটা সরকার অনেকটা তাদের বিরুদ্ধে গিয়ে সেটাই তারা সবাই মিলে মনে করেছে। স্পেশালি একটা ঘটনা আমরা পরে পেপারে আসছে, বিভিন্ন কথায় আসছে, যদিও আমি সন্ধ্যার সময় এটা দেখিনি। আমি ভোর রাতে উঠে নামাজ পড়ার সময় হঠাৎ করে দিগন্ত আর নাই, সবাই ফোন করা শুরু করলাম, বললো যে আমাদের এটা বন্ধ হয়ে গেছে। পরে জানতে জানতে জানলাম, বিভিন্ন সময় শুনলাম, শোনার পরে শুনলাম একটা বাচ্চার চোখে দিয়া একটা গুলি ভেদ করে অন্যদিকে চলে গেছে। হয়তো গুলি অন্যকে করছে, বাচ্চার সামনে পড়ছে, একটা মবের মধ্যে পড়ছে না। এইটা নাকি সরকারের মনকে নাড়া দিয়েছে আর কি। সেটা বড় একটা কারণ হইতে পারে, যেটা এখন যদি বন্ধ না করি, ভবিষ্যতে যদি আরও প্রচার হয় তখন তো আরও বিপদ হবে। অনেক সময় ধরেন পতিত সরকার শব্দ একটা ইউজ করছে, রাজাকার। ওই রাজাকার পরেই কিন্তু ওনার আস্তে আস্তে পতন শুরু। এখানেও কিন্তু মনে করি যে এটা একটা ইট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট। যদি আমাদের ওটা বন্ধ না করতো, হয়তো অন্যান্য চ্যানেলগুলো এটাকে প্রচার করত যে একটা বাচ্চার চোখ ভেদ করে একটা গুলি গেছে। হ্যাঁ, ওনাদের পক্ষে রাইট, এটা তাড়াতাড়ি বন্ধ করছে, এটা প্রচার করা যাবে না। ইসলামিকটাই বন্ধ করে দিল, আমাদেরটা বন্ধ করে দিল, শেষ। যার জন্য আমার কাছে মনে হয় এটা যদি প্রচারের মধ্যে থাকতো, তাহলে ওনাদের ক্ষমতা তখনই নর্মাল হয়ে যেত, যেমন হয়েছে রাজাকার বলার পরে। হেফাজত বা ওই সংগঠন আপনাদের খোঁজখবর নিয়েছে কিনা যে তাদের জীবনও নেয় না। পলিটিক্যাল পার্টি সবসময় আপনার যা কি বলবো আপনারে, মেয়েরা সবসময় সুপুরুষকে ভালোবাসে, প্রেম নিবেদন করে। উঠতি ব্যবসায়ী, উঠতি চ্যানেল, উঠতি তারকাকে সবাই ওইরকম বলতে চায় না আর কি, পূজা করে আর কি, বুঝছেন। হেফাজতের যে সার্ভিস আমরা দিয়েছি, 500 লোকের বেকার হয়ে গেছে, 17 লোকের যে ইনভেস্টমেন্ট নষ্ট হয়েছে, আমাদেরকে তো একটু হ্যালো বলতে পারতে, আসেন না বসে এক কাপ চা খাই, কোনো অসুবিধা আছেন কি না। এখন তো ওনারা বক্তৃতা দিচ্ছে, নাচে নাচে বক্তৃতা দিচ্ছে, কিন্তু ওনারা দুর্দিনে আমরা ওনাদের সাপোর্ট করছি। মিডিয়া ও সাংস্কৃতিক অঙ্গনে মীর কাসেম আলীর ভূমিকাটাকে আপনি কীভাবে দেখেন? আমি যেটুকু বুঝেছি বা জেনেছি, উনি একটা সমাজের স্বপ্ন দেখেছেন, ভালো বাংলাদেশের ভালো ইকোনমির স্বপ্ন দেখতেন, ভালো অর্থনীতির স্বপ্ন দেখতেন। যেমন ধরুন, ইসলামী ব্যাংক নিয়ে ওনারা কাজ করেছে, একটা সুন্দর ব্যাংক হয়েছে। উনি ইসলামী ব্যাংক ফাউন্ডেশন চালাতেন,
সেই ফাউন্ডেশনের মধ্যে 13টা হাসপাতাল হয়েছে, যারা বহু লোক এখান থেকে উপকৃত হয়েছে, সেবা পাচ্ছে। তেমনি উনি ভাবছে সমাজ যদি পরিচ্ছন্ন, কালচারাল ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, সুস্থ সবল জিনিস থাকে, যেমন আমরা আমাদের নিউজটা পড়তো শুনতো মানুষে ফ্যামিলি লেভেলের লোক একসাথে বসে। এখন অনেক সময় যদি ভিন্ন চরিত্রের জিনিস থাকে, ভিন্ন আবহাওয়ার লোক থাকে, তখন হয়তো ফ্যামিলি সহ বাপ মা শ্বশুর শাশুড়ি ছেলের বউ মিলে হয়তো একসাথে বসতেও শরম বা লজ্জা পাইত। উনি কালচারটাকে এমনভাবে করতে চাইছে যেন একটা সুচিন্তিত মার্জিত কালচার যেন বাংলাদেশে হয়, যার জন্য দেখেন আমাদের নিউজ হয়তো আরম্ভ করে প্রত্যেকটা জিনিসের উপর একটা পরিবর্তন ছিল। এখন ওনাকে সবাই মনে করতো জামাতের লোক। নয়া দিগন্ত টেলিভিশনে জামাতের কিছু ডাইরেক্টর ছিল, উনি জামাত করতেন সম্ভবত, ওই জন্য ওনাকে অনেকে অ্যাভয়েড করত। কিন্তু উনি দল করলেও টেলিভিশন নিউজ পেপার উনি সবসময় মনে করত এটাকে ইন্ডিপেন্ডেন্ট মানে হিসাবে চালানো উচিত, যাতে করে সাধারণ মানুষের কাছে সমস্ত মেসেজগুলো যায়। এখন ধরেন আমাদের ডাইরেক্টর ছিল অনেক পার্টিরই ছিল, বিএনপিরও ছিল, তারপর জামাতেরও ছিল, কিন্তু দু একটা ব্যাপার এটাকে জামাতের ব্র্যান্ডিং করছে। জামাতের লোক এখনও আছে, সবাই তো জামাত করে না, সবাই তো পার্টি করে না, আমাদের অনেক কাছে পার্টি করি না, আমরা হয়তো এটা ওনার ভালোবাসার জন্য আমরা এটা যুক্ত হয়েছি। এখন এটা যদি কেউ ব্র্যান্ডিং করে, শোনেন, মানুষ মিথ্যা কথা বলতে এবং শুনতে ভালোবাসে, যে চটকদারি যদি হয়। এখন এরকম কথা বলছে, তখন সবাই মনে করছে এটা জামাতের পত্রিকা। আমি ধরে নিলাম জামাতের পত্রিকা হইতে পারে, কিন্তু যদি সে সত্য কথা বলে, সত্যের মধ্যে থাকে, তার অপরাধ কোথায়? তো উনি তো কোনো অপরাধ করেনি, উনি সাধারণ মানুষের কাছে সত্য জিনিসটা পৌঁছে দিতে চাইছে। এবং সমাজের মাধ্যমে আজকে আপনি বলেন যে বিভিন্ন এখানে যারা ট্রেনিং প্রাপ্ত ছিল, এখন বহু টেলিভিশন ওরা ভালো জবে আছে, ভালো পজিশনে আছে, কি পজিশনে আছে, কারণটা কি? কারণটা হলো ট্রেনিং। উনি তো কেবল জীবনে চাকরি করবে আর সারা জীবন, এমন তোর জন্য ট্রেনিং দেওয়া হয়নি। ট্রেনিং সার্বজনীনভাবে দিয়েছে, যারা এই সমাজকে নানাভাবে সেবা দিয়ে উপকৃত হতে পারে। একটা পরিচ্ছন্ন পরিবেশের স্বপ্ন দেখতেন উনি। জামাতের সাথে একসাথে জান্নাতে যেতে চাইবেন না, এমন বক্তব্য দিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি নয়া দিগন্তে লিখতেন, দিগন্ত টেলিভিশনে টক শো করতেন। এটা কেন? এটা শুনেন, এটা হলো মীর কাসেম আলী হিসেবে একটা সার্বজনীন ব্যক্তিত্ব ছিল, দলবল নির্বিশেষে ওনার সাথে সবাই খাতির ছিল। উনি লাঞ্চে দাওয়া দিয়ে ভালো খাওয়াতেন, ডিনার থাকলে উনি বিশাল আয়োজন করে খাওয়াতেন। এটা তার একটা এক্সট্রাঅর্ডিনারি গুণ ছিল, সবাই যাইতো, মজা করতো। এখন যেটা কাদের সিদ্দিকী সাহেব বলেছে, এটা তো পলিটিক্যাল, এটা পলিটিক্যাল স্ট্যান্ড, যে এটা হলে এটা হইতো না, এটা হলে হইতো না। এখন ধরেন আমি নয়া দিগন্তের সাথে আছি, আমাকে সবাই তো জমাত করে, কিন্তু আমি জমাতের কোনো প্রার্থী না। তাও জমাতের সাথে আমাদের বন্ধুবান্ধব আছে, আমাদের যখন সৃষ্টি হওয়ার আগে হইতে ওনার যেসব নেতা ছিল আমাদের এলাকার, তাদের সাথে আমাদের খাতির ছিল। তো এর মানে এই নয় যে সবাই পৌঁছে গেছে। আমরা সমাজের বিভাজনটা গত সরকার করেছে, এখানে জমাত বলে কোনো কথা নেই। এখানে বলতেছেন একটা ইসলামিক রাষ্ট্র, ইসলামিক চিন্তাবিদ এরা টুপি দাঁড়িয়ে ফাইলে হে জমাত করে। তো এটা কিন্তু সমাজের বিভাজন করছে। আবার ওই শেখ সাহেবের মূর্তি বানায় গেছে, এটা মোরাল বানাইছে, তাইলে এখানেও ইসলামের উপর উনি আঘাত দিয়েছে। উনি নানাভাবে ইসলামের উপর আঘাত দিয়েছে এবং ওনার এসবের জন্য কিছু পত্রিকা নারায় তাকবীর, আল্লাহ আকবরে মেলা কিছু মিথ্যা সত্য মিলে লিখত। এটা যদি কাদের সিদ্দিকী বলে থাকে এরকম, এটা ওনার পলিটিক্যাল স্টেটমেন্ট। কিন্তু যদি উনি না ভালোবাসত, যদি নয়া দিগন্তে পছন্দ না করতো, তাহলে লিখতে কেন? যদি দিগন্ত টেলিভিশনের যদি ওনার বক্তব্য উনি পছন্দ না করত, তাহলে উনি দিগন্ত টকশো গেল কেন? আপনি শুনে অবাক হবেন, ওনার সাথে একদিন আমি লাঞ্চ করেছি। আমার অফিসের কাজের জন্য টেলিফোন করতেছিলাম আমার অফিসে, উনি এই ভাই আপনি কি আমাকে চেনেন? আমি বললাম জি স্যার, আপনি তো দেখতে দেখতেই বড় হয়েছি। উনি থেমে গেছে।
একসাথে বসে খেয়েছি আমরা। এখন আমরা অনেককে দেখেছি, নয়াদিগন্তে সবাই এসছে, এরশাদ সাহেব আসছেন, তারপরে আপনার ওই যে আওয়ামী লীগের অনেক নেতা এসছে, বিএনপির নেতা তো আসতোই, জামাতের নেতা সবসময় আসতো, জাতীয় পার্টির নেতারা আসছে, এরশাদ সাহেব নিজে বহুবার আসছে, অন্যান্য অর্গানাইজেশন আসছে। এখন কথা হলো মীর কাসেমের যে স্বপ্নটা ছিল সেটা পূরণ হয়েছে, সেটা আমরা ধরতে পারিনি, এটা আমাদের বড় কথা। তখনকার সরকার আমাদের সাহায্য করে নেয়, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা তো সব কিছু অটোমেটিক করতে পারবো এমন তো নাই। আমরা তো আল্লাহর মধ্যে কোন ফায়াকুন বলে সব করতে পারি না, আমাদের বাধ্যবাধকতা আছে, আমাদের নানা রকমভাবে প্রতিবন্ধকতা আছে, সেটার মধ্যে পড়েছি আমরা। আচ্ছা, মানে প্রশ্নটা হচ্ছে যে লেখা এবং টকশো করার ব্যাপারটা এটা কিভাবে হয়ে উঠলো, মানে এটা তো একটা সাংঘর্ষিক বিষয় কিনা, যদিও আমি তো বললাম বারবার করে একটাই, উনি আমাদের পছন্দ করত। এখন কিন্তু যখন উনি পলিটিক্যাল কথা বলে তখন ওইভাবেই বলবে, পলিটিক্যাল তো ওইটাইভাবে। আমি তো যেটা সম্মানের বিষয়টা, দিগন্ত টেলিভিশন বা নয়া দিগন্ততে তিনি সার্ভাইভ করতেন, মানে লিখতেন বা টকশো করতেন, সেটার জন্য তো তাকে সম্মানও দেওয়া হতো। আচ্ছা, নয়া দিগন্ত তো বন্ধ হলো না, দিগন্ত টেলিভিশন বন্ধ হয়ে গেছে, মানে একটা বন্ধ করা হলো আরেকটা করা হলো না, এটার বা কারণ কি? দিগন্ত টেলিভিশন বন্ধ হয়েছে সেটার কারণটা আমি বলেছি, হেফাজতের ওই এরিয়াটা, রিপোর্টটা। নয়া দিগন্ত তখন ওনার একটা বন্ধ করছে, সেটা হলো সরকারি অ্যাডভার্টাইজমেন্ট। সেটা হলো ওইনাকে লাল কালি দিয়ে লেখা কোনো অ্যাডভার্টাইজ দেওয়া যাবে না। আমাদের ব্যবসায়িকভাবে অনেক বন্ধুবান্ধব ছিল, আমি অনেক সময় রিকোয়েস্ট করি, বললাম দুই একটা অ্যাডভার্টাইজ দেন, আমি বেতনটা দিতে পারতেছি না। দুই একজনে দিলেও উনি আবার ওই মালিককে ফোন করে বলতো এখানে অ্যাডভার্টাইজ দেওয়া যাবে না। তো ওনারা হয়তো ভাবছে, এটা আমি জানি না, আমার ধারণা যে এইভাবে অ্যাডভার্টাইজ দিয়ে বন্ধ হইতে 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 একদিন বন্ধ হয়ে যাব। কিন্তু সামহাও আমাদের যারা কলাকুশলী, এডিটোরিয়াল বোর্ড, এরা অনেক দিন বেতন না পাই চাকরি করছে, অনেক দিনই বিনা পয়সায় লিখছে। আমাদের যারা লেখক, ওদের অনেকের পয়সা এখনও শোধ করতে পারেনি, তারা লিখছে বিনা পয়সায়। আমি তাদের কাছে, আমরা সবাই কৃতজ্ঞ যে দুর্দিনে তারা আমাদের লেখা দিয়েছে। যদি লেখা না দিত তাহলে চলতো না। এডিটরের বিভিন্ন সাব এডিটরে লিখেছেন। তারপর দুই একটা নেহায়েতে ধরেন বিএনপি বা জামাতের অনুসারী দুই একটা কোম্পানি হয়তো আমাদের কিছু কিছু অ্যাডভার্টাইজ দিয়ে টিকে রাখত, বুঝছেন। সরকারি কোনো অ্যাডভার্টাইজমেন্ট, নিলামের কোনো নোটিশ কোনো দিন কোনো কিছু আমাদের এখানে আসেনি। আমাদের লোকজন দাঁড়ে দাঁড়ে ঘুরেছে কিন্তু দেয়নি। অন্যদিকে আমরা দেখলাম যে গোলাম মাল্লা রনিও আপনাদের পত্রিকাতে লিখছেন। আচ্ছা, এটার কি কোনো কারণ ছিল কিনা? না, উনি তখন তো ধরেন ওই একটা দল বদলাইছে হয়তো, তখন উনি দেখলো যে নয়া দিগন্ত একটা প্ল্যাটফর্ম, আমাদের লোকেরা গেছে পর উনি তো ভালো লেখাটাকে আমাদের লেখা দিয়ে শুরু করছে। আমাদের উনি আরও দুই একটা ব্যাপারেও লিখতো তখন, তো আমাদের ব্যাপারেও বেশ কিছু লিখছে। তখন ফরাদ মজার সাহেব লিখছেন, মাহমুদুর রহমান সাহেবে লিখতেন, তারপরে আমাদের বিচারপতি ছিল ইকতেদার সাহেব, উনিও মাহমুদুর রহমান তো লেখালেখি শুরু করছে, হ্যাঁ, নয়া দিগন্ত দিয়েও। তারপর আমাদের ধর্ম উপদেষ্টা বললে তো নয়া দিগন্তে আমাকে লেখক বানিয়েছে। উনি আমাকে বলেছে যে আমরা নয়া দিগন্ত লিখছে, আমি জন্য আমাকে অনেক চেনে, হাতে অনেকেই স্বীকার করে, এটার মধ্যে কোনো ভুল নেই। ওনারা আসলে বাম রাজনীতি করেছে, বাম চিন্তাধারা। এখন ধরেন পৃথিবী একরকম চলতেছে, কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর যেসব কান্ট্রিগুলো হয়েছে, এই পুরানো যুগোস্লাভিয়া, হার্জেগোভিয়া, বোসনিয়া, মলডোভা, এগুলো সবই তো এখন ক্যাপিটালিস্ট কান্ট্রি। এখন তো পুরান রাজনীতি চলতেছে না। এবং চায়নার দিকে দেখেন, হংকং দেখেন, তারা তো একটা মার্কেট মুখী ইকোনমি, হ্যাঁ, তাই না? আপনি তো এখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আপনি তো শোনেন, 60-এর দশকে শুধু আমাদের দেশে টেলিফোন ছিল, ওই বক্স টেলিফোন। 17 দেশে আসা ধরেন ডাইরেক্ট ল্যান্ড ফোনটা আসতো আস্তে আস্তে। 80-র দশকের পরে 90-এর দশকে বিদেশে তো 80-র দশকেই হ্যান্ডফোন চলে আসছে, মোবাইল ফোন বা হ্যান্ডফোন যাই বলেন না কেন। এরপরে তো রেগুলার চেঞ্জের মধ্যে চলছে।
মোবাইল আসলো, ইউটিউব আসলো, তারপরে কত কিছু চলে আসলো না, এগুলো রেগুলার চেঞ্জ হয়। আপনার পলিটিক্যাল একটা নীতি যদি একবার বসে থাকেন আর চেঞ্জ না করেন, একটু মডার্নাইজ না করেন, চিন্তা ভাবনা চিন্তা না করেন, মানুষের মনের মধ্যে পৌঁছতে না চিন্তা করেন, তাহলে কি সেটা সার্ভাইভ করে? আমাদের সেটা হয়েছে। কিন্তু প্রশ্নটা এই জন্য করা হচ্ছে যে একটা সময় সরকারের টনকনকি দিতে পেরেছিল তাদের আন্দোলন, বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে তাদের ভূমিকাও ছিল, রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু, এমনকি স্বৈরাচারের পতনে তাদের অবদান ছিল। কিন্তু পরবর্তী গেল 16-17 বছরে তাদের কার্যকলাপ আর বর্তমান যে পরিণতিটা, এটা আসলে মেসেজটা কি আসলে? আমি একটা সত্য ঘটনা বলি আপনাকে। আমি তখন লন্ডনে থাকতাম, পড়াশোনা করে এখানে ব্যবসা করতাম। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সারভাইভের একজন বৃদ্ধাকে জিজ্ঞেস করলো, আপনারা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে লাইনে দাঁড়াইয়া পাউরুটি নিতেন, পাউরুটিটা দেওয়া হয়তো পিস বেসিস। ধরেন একটা ফ্যামিলিতে 5 জন লোক আছে, হয়তো 2 পিস করে 10 পিস দিছে, 10টা পাউরুটি না, বড় বড় 10টা পিস দিছে। এটি গল্পের মধ্যে আরেকটা গল্প নিয়ে, সোফিয়া লরেন বিখ্যাত নায়িকা, উনি এখনও বেঁচে আছেন 90 বছরের পাশাপাশি। উনি ওনার বইতে লিখেছে, আমি লাইনে দাঁড়াইয়া আমাদের 4 জনের জন্য 5টা পিস পাউরুটি নিয়ে আসতাম, আসার সময় একটা খেয়ে আসতাম, বাড়িতে এসে আরেকটা পিস খাইতাম। অভাবে পড়লে মানুষ এমন কাজই করে। তখন ওই বৃদ্ধার কথা চলে যাই, উনি উত্তর দিলেন, দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমাদের টেলিফোন ছিল না, আমাদের হিটিং সিস্টেম ছিল না, মডার্ন হিটিং সিস্টেম। তখন কয়লা দিয়া বাড়িঘর হিট হতো, টেলিভিশন ছিল না, ফ্রিজ ছিল না। কিন্তু এখন 70-80 দশকে আসার পরে আমাদের টেলিফোন আসছে, ফ্রিজ আসছে, টেলিভিশন আসছে, মডার্ন সেন্ট্রাল হিটিং আসছে। এগুলার কস্ট আছে। আগে শুধু পাউরুটি খেতাম বাঁচার জন্য, আর এখন বাঁচতে হচ্ছে আমাদের সব কিছু নিয়ে বাঁচতে হচ্ছে আমাকে, কোনোটা বাদ দিয়ে কোনো চলতে পারতেছি না। এরপরে যাদের গাড়ি আছে, মোটর সাইকেল আছে, তা আলাদা একটা খরচ আছে। এখন হাসানুল হক ইনু আর রাশেদ খান মেনন, আমি আরেকটা প্রবাদ বলতে চাই যে পাশের দেশের গান্ধীর উপরে যিনি বই লিখেছে, একটা সিনেমাও করেছে, সেখানে একটা লাইন আছে, ওয়ান ডে people will wonder if man with flesh and blood walks on this earth. এখন হাসান ইনু সাহেব, মেনন সাহেব রক্ত মাংসের মানুষ, ওনারা লোভ জাগে একটা ভালো গাড়ি চালাতে, একটা ভালো বাড়িতে থাকতে, এয়ার কন্ডিশনার রুমে থাকতে। ওনাদের ত্যাগ ছিল স্টুডেন্ট লাইফে, ওনার যুদ্ধ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি করেছে, ওনার সামনে দিয়ে ওনারা পতাকা উড়িয়ে চলে যায়। তা আমি কী করলাম? 70 দশকে তো তাদের নামের উপর পার্টি হয়েছে, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, সারা বাংলাদেশ উত্তাল। তার জন্য এ ম্যান উইথ ফ্লেশ অ্যান্ড ব্লাড, তাদেরও লোভ আছে এবং সমাজে নির্ভরতা আছে, তাদেরও গাড়ি চালাতে ইচ্ছা করে, এয়ার কন্ডিশন থাকতে ইচ্ছা করে, বাধ্য হয়ে তাদের রকম পরিবর্তন করেছে। দিগন্ত টেলিভিশন তো হাসানুল হক ইনু বন্ধ করেছে, এটাই আমরা বুঝি, ধরে নিচ্ছি। কিন্তু পরিস্থিতির প্রেক্ষিতে একটা প্রশ্ন, যে ওই সময় যদি উনি দিগন্ত টেলিভিশন বন্ধ না করতেন, তাহলে কি ওনার মন্ত্রিত্ব চলে যেত বলে মনে করেন? ওনার মন্ত্রিত্ব যেত না, সরকার নর্মাল হয়ে যেত।
সবাই বলেন, আপনি বললাম না, পতিত সরকারের প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী রাজাকার, দেশ উত্তাল হয়ে গেছে। আমাদের ওই নিউজটা যদি বারবার দেখাতো তো মানুষ রাস্তায় নামত। বন্ধ তো অবশ্যই যেটুকু আমরা শুনছি, বন্ধ করার সময় শেখ হাসিনার আর পারমিশন নেয়নি, উনি নিজে বন্ধ করছে এটারে। করতে। কিন্তু যখন আমাদের রিকোয়েস্ট গেছে, বিভিন্ন খাতে রিকোয়েস্ট গেছে, তখন প্রাইম মিনিস্টারের কাছে গেছে অবৈধ প্রাইম মিনিস্টার, বলছে যে এটা চালাই দিই, একবার চালাও, একবার বন্ধ করো, এটা বন্ধই থাক, এটা ওনার কথা শুনেছে। এখন আমি তো ওখানে ছিলাম না, যারা শুনেছে তারা আমাদেরকে বলেছে, কতটুকু সত্য আমি জানি না। ফেসবুকে একটা ছবি মানুষ দেখতেছে, সমালোচনা করতেছে, তোফায়েল আহমেদের, যে এখন যে নিজস্ব একটা ছবি দেখা যাচ্ছে, এটাকে নিয়ে আপনি কি বলবেন? সত্যি কথা বলতে কি, উনি যখন রক্ষী বাহিনীর প্রধান ছিলেন সে সময় আমরা লন্ডনে থাকি এবং বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে ওইখানে কিছু বাংলা পত্রিকাও ছাপা হতো, আর ব্রিটিশ জার্নালগুলো ছিল, স্পেশালি টাইমস, গার্ডিয়ান, টেলিগ্রাফ, এগুলাতে নানা রকম কাহিনী প্রকাশ পেত। একটা কথা এখনও আমার স্মরণ আছে, একজন বাবা কুমিল্লার থেকে ট্রেনে উঠে ঢাকা আসতেছিল, তার মেয়েকে ওইখান থেকে উঠে নিয়ে গেছে, আর কোনো খোঁজ পাইনি। আমি কত বছর আগে দেখেছি, এটা 75-74 দিকে হয়তো, সেই সময়ের দুর্ভিক্ষের কথাও ফলাভাবে আমরা পড়েছি। ওনারা দেশ শাসন করেছে, দেশকে নিয়ে ভালো স্বপ্ন দেখেনি। মাহাথির সাহেব দেশ শাসন করছে, দেশকে নিয়ে ভালো স্বপ্ন দেখেছে। আপনি হালে ইব্রাহিম তারারে বুকো ফাসিনো, একটা আফ্রিকান কান্ট্রি, তার দেশ সম্পর্কে স্বপ্ন দেখে 3 বছরের মধ্যে তার ইকোনমি ট্রান্সফর্ম করে ফেলেছে। যেমন ধরুন, আগে গোল্ডের থেকে গোল্ড আহরণ করে ফ্রান্সে এটা পরিশোধ দিতে হতো, এখন গোল্ড আহরণ করে ওইখানে গোল্ড বার বানায়। বাংলাদেশ হওয়ার সাথে সাথে 70টা জুট মিল বন্ধ হয়ে যায়, 70টা টেক্সটাইল মিল বন্ধ হয়ে যায়, একটা বড় ধরনের দুর্ভিক্ষ হয়। আমাদের সাথে পাকিস্তানের সাথে বৈষম্য ছিল। আমি নিজে করাচিতে ছিলাম, দেখেছি চাকরিতে বৈষম্য, খেলাতে বৈষম্য। আমাদের এখান থেকে একজন ক্রিকেট প্লেয়ার গেছে, যাওয়ার পরে বলেছে তুমি ওই এরিয়াতে থাকো, এই হোটেলে থাকো, তোমার খেলা লাগবে না। আর্মিতে আমাদের লোক খুব কম নেওয়া হতো, এখন আমাদের বিশাল বড় একটা আর্মি হয়েছে না, বৈষম্য ছিল। কিন্তু এর সাথে সাথে 60-এর দশকে সাউথ কোরিয়া আমাদের দেশ দেখতে আসছে, এই দেশটা কীভাবে এত ইন্ডাস্ট্রি হইল, এটা তো মিথ্যা নয়। কিন্তু স্বাধীনতার পরে এটাকে আমি ধরে রাখতে পেরেছি, যেটা আমাদের স্বপ্ন ছিল না। স্বপ্ন ছিল শুধু ক্ষমতাকে কিভাবে কুক্ষিগত করা, আর্মির উপরে রক্ষী বাহিনী আইনা কীভাবে মানুষকে উঠাই নিয়ে যেত, আর্মিদের উপরে তারা স্থান দিয়েছে, তাদের আর্মস অ্যামিউনিশন রক্ষী বাহিনীর ভালো ছিল। এগুলো তোফায়েল সাহেব তো ওইটার নেতা ছিলেন, উনি যদি নাও করে থাকেন দোষটা ওনার উপরে বর্তায়, উনি পদত্যাগ করেননি। আমাদের বিশাল প্রতিবেশী ছিল, তাও 74 সালে 3 মিলিয়ন লোক মারা গেছে। আমাদের চোখের পানি আসতো যখন ধ্বংসস্তূপের থেকে, খাদ্যের স্তূপের থেকে কুকুর একদিকে খাদ্য টানতেছে আর বাচ্চা আরেক দিকে খাদ্য টানতেছে। এটা তখনকার চিত্র। এগুলো বারবার ডকুমেন্টারি ফিল্মে দেখানো উচিত যে আমাদের কি অবস্থাটা ছিল। আমরা হচ্ছে জোয়ার ভাটার দেশ, জোয়ার যখন আসে আমরা নাক বাঁচিয়ে বাঁচতে চাই,
আর ভাটা যখন যায় পানির টানে সব কিছু চলে যায়, এরও সবই ভুলে যায়। এই জোয়ার ভাটা দেশের জন্যই, বৃষ্টির জন্য এই দেশে কবি, সাহিত্যিক, তারপরে লোকগীতির, লোকসঙ্গীত তৈরি হয়েছে, আমরা সহজে ভুলে যাই। যেটা বললাম যে তোফায়েল আহমেদের এই পরিণতি বা ছবি নিয়ে আপনি কি বলবেন? আমার কথা রয়েছে, ওনার তো রক্ষীবাণীর কথা বললাম তো, সেই সময়ের অবস্থা উনি তাই করেছে। সেই সময়ের কোনো, এখন যদি আপনি ইতিহাস খোঁজেন বা যদি কেউ ইতিহাস লেখে থাকে, এই ইনডাইরেক্টলি ওনার অত্যাচারটাই এসেছিল রক্ষীবাণীর মাধ্যমে। কীভাবে ডিনাই করবেন? ওনারা স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ করেছে, দৌড়াইছে, সব কিছু করছে, কিন্তু এই কাজটা তো করেছে। স্বাধীনতা যুদ্ধে অন্যরাও ছিল, আশা রব সাহেব ছিল, নুরুল আলম সিদ্দিকী সাহেব ছিল, আব্দুল কুদ্দুস মাখন ছিল। ওনাদেরকে তো কেউ এই দোষে দোষান্বিত করে না, ওনাকে কেন করে? তাদের অন্য কোনো দোষ থাকতে পারে, ব্যবসা বাণিজ্য এটা সেটা অনেক দোষ থাকতে, মানুষ মাত্রই দোষে গুণে মানুষ, কিন্তু তাদের কথা তো কেউ বলে না। আমি তো আপনাকে দুইবার করে বললাম রক্ষীবাণীর মাধ্যমে উনি কী কায়েম করেছে। এবং তোফায়েল সাহেব, কেউ কেউ বলে উনি ওইখানে থাকে, ওনাকে দেরাদুন ট্রেনিং দেওয়া হয়েছে হাউ টু ট্যাকল এই সরকারকে বিরুদ্ধে যারা আসবে তাদের কীভাবে ট্যাকেল করতে হবে। জিএসডি হয়েছে না, উনি আর আসম রব তো বন্ধু ছিল, যে রব সাহেবকে ট্যাকেল করছে না। ওনারা যা করেছে তখন ক্ষমতা কুক্ষিকতা করার জন্য যা যা করার দরকার সবই করেছে। 21 বছর পরে যখন আবার ক্ষমতা এসছে, সেই একই জিনিসে বারবার করছে, রিপিটেশন অফ ওল্ড থিংস। তাকে তো পেপারে দেখলাম, সেই সময় তো পেপারে অত দেখিনি আমি, তবে এখন যা দেখছি ইনডাইরেক্টলি তো ওনার নামে আসছে, অন্য নাম তো কয় না। আর শেখ হাসিনা সাহেব নাম, শেখ হাসিনার নাম তো বলে না, অথবা ওই যে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম তো বলে না, তো সবাই জানে বলে ওনার নাম বলতেছে। ডেফিনেটলি যদি এখন ওনার ডিনাই করার মতো সেন্স নাই, সেন্স থাকলে তো উনি বাড়িতে থাকতেন না, চলে যেতে কোথাও। আমি মনে করি যে প্রধান উপদেষ্টা উনি অর্থনীতি ভালোই বুঝেন, উনি শিক্ষক ছিলেন, মাইক্রো ক্রেডিটের ইনভেন্টর, এবং এই দেশে মাইক্রো ক্রেডিট চালু করেছেন, গ্রামীণের মাধ্যমে অনেককে সেবা দিয়েছেন, যদিও অনেকে প্রশ্নবোধক করেছে সে সময়। ইভেন দেন আমি মনে করি উনি অনেক ভালো কাজ করেছেন। দেশের যখন প্রধান হবে তখন তো উচিত যে দেশের ইকোনমি কীভাবে হয়, কীভাবে ভালো হবে, ওইটা নিয়ে চিন্তা করা। ওনার চারপাশে যাদেরকে বসিয়েছে, কেউ কেউ বলে বিদেশ থেকে আনি উনি বসিয়েছে। আমার প্রশ্ন, যারা বিদেশে চাকরি করতো এরা কি ব্যাংক চ্যানেলে টাকা পয়সা পাঠাইতো কিনা? যেমন আমরা একটা পাসপোর্ট পাইতে বা কোনো কিছু করতে, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে আমাদের একটা আইডি লাগে, আইডি ছাড়া আমরা কোনোখানে যেতে পারি না। তো আমার প্রশ্ন হলো, এনারা যারা বিদেশে ছিল অফিসিয়াল চ্যানেল বাংলাদেশে পাঠাইছে কিনা, তাইলে বুঝবেন যে ওনাদের ভালোবাসাটা বাংলাদেশের অনেক বেশি। যদি না পাঠাই থাকে, আমার মনে করি ওনাদের কোনো ভালোবাসা নেই, অ্যাজ সিম্পল অ্যাজ দিট। সেটা কি খতিয়ে দেখেছে সরকার? এটা জানা দরকার আমাদের, নাম্বার 1। নাম্বার 2, যত রকম আইন হয়েছে এই পর্যন্ত, এই অর্থ প্রতিষ্ঠান, বিশেষ করে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এদেরকে সেভ করার জন্য আইন হয়েছে, সিএবি হয়েছে, অর্থ চেকের মাধ্যমে কেস করে তাদের অ্যারেস্ট করতে পারেন। এবং এমন একটা আইনও আছে, তারা ওই ডেট কালেক্টরের জন্য একটা দুর্মুজ বাহিনী তৈরি করছে, তারা বাসা যায় সবার অপমানও করতে পারে। ওনারা বিদেশ থেকে যে ইনভেস্টমেন্ট আনতে চাচ্ছে, ওনারা তো গত 1 বছরে দেশি প্রতিষ্ঠানের জন্য কিছু করছে কিনা আমার সামনে এখনও আসেনি। আমি বাংলাদেশ ব্যাংকে আরও সব জায়গায় চিঠি লিখেছি যে পতিত সরকারের আমলে আমি কোনো ব্যবসা করতে পারিনি দিগন্ত টেলিভিশনের জন্য। আজকে সমস্ত পার্টি দিগন্ত টেলিভিশনের নয় দিগন্তের কভারেজ পাচ্ছে, কিন্তু আমাদের খবর কেউ আসেনি নেওয়ার জন্য। আমরা গভর্নর সাহেব
বিদেশে যাবেন, উনি আইএমএফ চাকরি করছেন, আইএমএফ প্রেসক্রিপশনে দেশ চালাচ্ছেন, কিন্তু আমাদের দেশের উন্নতি আইএমএফ প্রেসক্রিপশনে আর ওই ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসক্রিপশনে হয়নি। শ্রীলঙ্কা যখন যুদ্ধ বাঁধে তামিলের সাথে, তখন শ্রীলঙ্কার সমস্ত গার্মেন্টসগুলো কোরিয়ানরা অর্ডার ওঠানোর জন্য ওভারনাইট এখানে নিয়ে আসছে। তখন সিএসপি নুরুল কাদের সাহেব জীবিত ছিলেন, উনি ওনার অনেক লোককে কোরিয়া পাঠাইয়া এদের ট্রেনিং করে এদেশে গার্মেন্টস শুরু করছেন। একটা রেভলিউশন হয়ে গেছে। প্রয়াত মোশাররফ সাহেব একসময় এমপি ছিলেন, উনি বলছে তখন 1200 কোটি এক্সপোর্ট হইতো, কয়টা 20 বিলিয়ন এক্সপোর্ট হবে। এখন দেখেন আপনার কত এক্সপোর্ট হয়, 35 বিলিয়ন এক্সপোর্ট হয়, ম্যান পাওয়ার অনেক এক্সপোর্ট হয়, ঔষধ 16 বিলিয়ন এক্সপোর্ট হয়। প্রতিটি সরকার যে পয়সা বানাইছে কীভাবে, এই বিলিয়ন ডলার আসার জন্য তো বানাইছে, ভালো কাজে ইউজ হয়নি। এখন একটা ট্রেড লাইসেন্স পাইতে হলে ইউনিয়ন কাউন্সিলে 50,000-60,000 দিয়ে 1 লাখ টাকা দিতে হয়। আপনি যদি দেশীয় উদ্যোক্তাকে তো সেভ না করতে পারেন, কথা কথা জেলে নেবেন, কথা গেলেন, কিন্তু তারা যে ব্যবসা করতে পারেনি, ইলেকট্রিসিটি বাড়ছেন, গ্যাস বাড়ছেন 242 গুণ, ইলেকট্রিসিটি বাড়াইছেন। আবার বিদেশের যে মজুরি সেটা কখনো বাড়েনি। বেতন বেড়েছে, 2018 সালে 50% বেতন বাড়াইছে। মানুষের আয় কোথায় গেছে একবার চিন্তা করছেন? সেটার জন্য কোনো কমিশন করা হয়েছে? এডুকেশনের জন্য কি কমিশন করা হয়েছে কোনো দিন? আমাদের এডুকেশন বিদেশে কেন এক্সপোর্টের থেকে বাদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আপনাকে আসল জায়গায় হাত দিতে হবে। আমার কাছে মনে হলেও ওনাদের সময় নেই, শুধু মিটিং আর বিদেশ। আমি মনে করি ওনাদের কেউ কেউ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে এখন। দেশের উদ্যোক্তাদের প্রতি কোনো সেফগার্ড নাই। আপনি বিদেশ থেকে আনবেন ঠিক আছে, দেশের উদ্যোক্তারাই তো আপনার ইকোনমি চালিকা শক্তি। টেলিভিশনে বড় কথা করা যায়, মাঠে কাজ কীভাবে হচ্ছে সে বড় কথা করা যায় না। কথা কথায় ওই আপনার আর্মস পুলিশ পাঠায়, কোনখানে বেতন দিচ্ছে কোনখানে ওইটা দেয় না। ওরা কেন দেয় না, কেন দিতে পারেনি? হ্যাঁ, 2-4 জন খারাপ লোক থাকতে পারে। উপদেষ্টার মধ্যে সবাই কি একবার 100% ঘি ভাজা লোক নাকি, তুলসী পাতা নাকি? যেদিন খারাপ থাকতে পারে, কিন্তু ওনারা ব্যবসায়ীকে এক কাতারে ফেলেছে। দে নেভার থিংস অ্যাবাউট আস। কোনো উদ্যোক্তার কোনো সেফগার্ড নেই, মানুষ পালাই যেতেছে আস্তে আস্তে। আপনি আর্থিক প্রতিষ্ঠান ক্ষমতা দিয়ে রাখছেন, গুন্ডা পার্টি পাঠাচ্ছেন বাসায়। কোন দেশে আছেন? আপনার ডিজিটালাইজ দেশ হবে, আপনার উন্নত দেশে যাবেন, আর বাসায় গুন্ডা ফান্ডা পাঠায় মানুষকে অপদস্থ করবেন। গভর্নর সাহেব চিন্তা করছে এটা? ওনারা আইএমএফে চাকরি করছে, আমাদের জন্য চিন্তা করার ওনাদের সময় নেই। এটা তো শুধু এটা লিখছে, হয়তো মিটিংয়ে গেছে বা নিজের কাজেও গেছে, অথবা কি বলে যে এটাকে চিকিৎসার জন্য যাইতে পারে। আমি ওনার পার্সোনাল ব্যাপার নিয়ে কিছু বলতে চাই না, তবে আমি বলতে চাই উনি দেশি উদ্যোক্তাদের প্রতি নজর দেননি, এটা আমি বলতে পারি। সম্ভবত জ্যোতি বসু আমেরিকা গেছে পর ওনাকে ভারতের ইন্টারনাল ব্যাপারে জিজ্ঞেস করছে, তখন উনি উত্তর দিছে, এই প্রশ্নটা আমাকে ক্যালকাটা এসে করেন, আমি এটার উত্তর এখানে দেব না। আমাদের চিফ অ্যাডভাইজার উনি কোনো দলের নামে জাপানে কমপ্লেন করেছে। এখন দেখেন ডিপ্লোম্যাটিক ভাষা আছে, সেই ডিপ্লোম্যাটিক ভাষা যদি আপনি খারাপ কথা বলেন, কাউকে যার সন্ধানে গালি দিতে পারেন। আর ইংরেজিতে গালি দেন মনে ক্ষোভে, তাহলে বাস্টার্ড করেন। আর যদি ডিপ্লোম্যাটিক ভাষায় কাউকে গালি দেন, তখন বলে হি ইজ ডাবল স্ট্যান্ডার্ড। আপনি ওয়ার্ল্ড স্টেজে নমনীয় পূজনীয় সবাই আপনাকে নাচতেছে, আপনার মুখ থেকে এই জাতীয় কথা আমরা সাধারণ মানুষ আশা করি না। আপনার প্রেস সচিব আছে, ফরেন মিনিস্টার আছে, তাদেরকে বলতে দেন। আপনি সমালোচনা ঊর্ধ্বে থেকে কাজ করেন, বি ইম্পার্শিয়াল। কোনো পার্টি ভুল করতে পারে, আপনার পরামর্শ করে ওদের শুদ্ধ করেন। কোনো পার্টিকে আপনার বেশি সাপোর্ট করতে পারে, ফাইন, ওদের বেশি সাপোর্ট নেন। কিন্তু কোনো দলকে আঙ্গুল তুলে কথা বলার মতো আপনি কোনো ম্যান্ডেট পাননি। ইউ হ্যাভ বিন সিলেক্টেড, নট ইলেক্টেড। এখন এগুলো এসে যারা দুর্বল তাদের কথা বলতেছে আপনি, এগুলো শুনতে চাই না আমি।
দুর্বল লোকেরাই বলে এলাই পারি না, ওর জন্য পারি না, ওর জন্য পারি না। এগুলো ফালতু কথা। আপনি স্ট্রং হন, দেশের মানুষকে আপনি সাপোর্ট করছেন, আপনি ডিসিশন নেন। আপনি গদ্দামারকে কিছু অ্যাডভাইজার আপনার আশেপাশে দেখছেন, আরেকজন দলের গালিগালাজ করেন, এটা অ্যাকসেপ্টেবল না। শুনেন, ইতিহাস লেখা হবে একদিন। ইতিহাস লেখা হচ্ছে 1474 সালে আপনার দুর্ভিক্ষ হয়েছে। ইতিহাস লেখা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেঁড়া গেঞ্জি আর ছেঁড়া একটা সুটকেস ছিল। ইতিহাসের মধ্যে অত নাম দেওয়া হইলে আমাদের দিগন্ত টেলিভিশনের চেয়ারম্যান ছিল প্রয়াত শাহ আব্দুল হান্নান। উনি বিদেশে গেছে, একজনের সুটকেস ধার করে বিদেশে গেছে। আর ওনার বাসা আমি গিয়েছি, ওই একটা কলরে ওই রশি দিয়ে বেঁধে রাখছে যেন পানি না পড়ে। কল চেঞ্জ করার কোনো অবস্থা ছিল না ওনার। ওনার সবাই ইন্তেকাল করছে। যদি ওনারা খারাপ কিছু থাকতো, এটা সামনে চলে আসতো। এখন ওনারা যা করছে, আফটার 50 ইয়ার্স সত্যি ইতিহাসটা আসবে। সত্য আসলে ওনারা তো বেঁচে থাকবেন না, ওনার আওয়াল আল্লাহরা যা ওনার ফলোয়াররা দেখবে হোয়াট হি হ্যাজ ডান। যদি ভালো করে থাকেন আলহামদুলিল্লাহ, যদি খারাপ কিছু করেন সেটা ওনাদের উপরে বর্তাবে। ক্ষমতা থাকে অনেক কিছু বলা যায়। তো যেটা বলছি আর কি আমি, যে ভারত কেন ইউনেস্কো টিকে থাকুক এটা চায় না? এটা ভারত শেখ হাসিনা তাবেদার সরকার ছিল, যা বলছে তাই শুনছে। ইউনেস্কো হয়তো ওইরকম শুনতেছে না, ওদের মতামত চলতেছে না। এটা শেখ হাসিনা তো এই জন্য পতিত হয়েছে, এটা তো প্রশ্নই না। তার পতিতের কারণে হলে সে ভারতপ্রেমী ছিল, আমাদের স্বার্থ বিসর্জন দিয়েছে, আমাদের ব্যবসা বাণিজ্য। আপনার এইবারে প্রথমবারের মতো এই সরকার চামড়ার রেট ঠিক করছে। আমি বহু ইন্টারভিউতে বলছি, গত 10 বছর চামড়ার কোনো ব্যবসা ছিল না, দিস ফার্স্ট টাইম এখন চামড়ার রেট ঠিক করছে। কিছু যদি বেচা কেনা হয় আর কি, মানুষ যদি পয়সা পায়। এই চামড়া দিয়ে ব্যবসা দিয়ে বহু মানুষ চলত। চামড়া নানা রকমভাবে ওনারা ক্ষতি করছে চামড়ার ব্যবসাটা। মানুষ পুকুরে ফেলাছে চামড়া গন্ধের জন্য, কেউ নেয় না, কিনে নেই, কোনো পয়সা পায়নি কেউ। আর এটার কারণ কি জানেন? সেটা তো আর বলবেন না, আপনারা নিজেরা গা বাঁচায় কথা বলেন। এটার কারণ হলো ইসলামিক যে অর্গানাইজেশনগুলো আছে, এই চামড়ার পয়সা ওদের কাছে যেত। যেমন আমার দেশে একটা মাদ্রাসা আছে, হেফজুখানা আছে, কিছু পাইলে আমি ওখানে পাঠাই দিই। বড় বড় কওমি মাদ্রাসাগুলো আছে, ওরা ওইটা দিয়ে চলে। যাতে করে ইসলামটা ধ্বংস হয়, যাদের করে মুসলমানরা ইসলামের না পড়তে পারে, সেই জন্য এটা করেছে। আমি আরও একবার বললাম, উনি মূর্তি যখন উনি ভারতে পালিয়ে যান, তখন ইন্ডিয়ান পত্রিকা এবং ইন্ডিয়ান নিউজগুলো বলছে শেখ সাহেব মূর্তি ভেঙেছে। কিন্তু উনি যখন এই মূর্তিটা জায়েজ করছে, তখন বলছে এটা মূর্তি নয়, মূর্তি নয়, এটা মরাল, মরাল। হুজুরাও বলছে যে এটা মরাল, এটা জায়েজ আছে, সাথে সাথে মসজিদে করছে। আপনি ইসলাম মূর্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে কতটা মূর্তি ছিল আপনার কাবার ঘরে, সব মূর্তি ভেঙে ফেলেছে না? সেই মূর্তি আজকে 1400 বছর পরে আমার মূর্তি দিয়া সবখানে আপনি জায়েজ করতেছেন। মূর্তি নয়, মূর্তি নয়, এটা মরাল, মরাল। হাউ ক্যান ইট বি? এখন আমাদের পক্ষে যেসব দেশ আসবে, যেসব রাষ্ট্রনায়ক আসবে, তাদেরকে সবসময় ইন্ডিয়া এরিয়া করবে, ওটাকে ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করবে। এখানে ওরা চায় না, ওরা চায় না। শুনুন, আমি আরও 2-4 বার বলছি, ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ডস, নট দ্য নেইবার্স। নেইবারদের সাথে কীভাবে চলতে হবে ডিপ্লোম্যাটিক্যালি, সেটা আপনাদের থাকতে হবে। সেটা না থেকে আরেকজন দৌড় দিয়ে উঠলেই পারি না, উঠলেই পারি না, এগুলো ঘরের কথা, এগুলো দুর্বলের কথা। ডক্টর ইউনূসের কি করা উচিত? ওনার ইন্ডিয়ার সাথে ডিল করার জন্য ওনার একটা থিঙ্ক ট্যাঙ্ক থাকা উচিত। কীভাবে ওদের সাথে কথা বলবে, কোথায় দৃঢ়তার সাথে থাকবে, কোথায় নমনীয় হবে, কোথায় ছাড় দিবে। একজনের মাথার থেকে, বিদেশের থেকে একজন এনে মাথারও বসেছেন, দেশের খবরও জানে না। এই জাতীয় চলবে না। শুনেন, আল্লাহ তাআলা সব দেশে ফল পাঠায়। আমাদের দেশে আঙ্গুর হয় না, কিন্তু আমাদের দেশে কাঁঠাল হয়। পাকিস্তানে আনারস হয় না, তাদের আরও ড্রাই ফ্রুটস হয়। আফ্রিকাতে অনেক নতুন নতুন ফল হয়। আল্লাহ যে দেশে যেটা দরকার সেই জিনিসটাই পাঠায় মানুষের আবহাওয়া নিয়ন্ত্রণ করার জন্য, তার শরীরের জন্য। আপনি এই দেশের মাটি, এই দেশের মানুষ, এরাই জানে এই দেশের রাস্তা কোনখান দিয়ে।
আমি আমার গ্রাম চিনি, আপনার গ্রামে গেলে তো আমি চিনতাম না। আমাকে যে উত্তরবঙ্গে নিয়ে যান হয়তো 2-1টা জায়গা চিনি, আমি সবখানে তো চিনতাম না। আপনারে প্রধান উপদেষ্টা উনি এই দেশেই থেকেছে, এই দেশের মার্কেট ইনভেনশন করছে, এ দেশে গ্রামীণ ব্যাংক করেছে, গ্রামীণ টেলিফোন করেছে। ওনার যারা অ্যাডভাইজার ধার করিয়ে আনা দিয়ে চলে নাকি? বলে না মাগনা দুধে ফলাম আছে না? আপনি ধার করিয়ে অ্যাডভাইজার এনেছেন, আই এম ভেরি সরি অ্যাবাউট ইট। আই হ্যাভ গ্রেট রেসপেক্ট ফর দেম, নট ফর আওয়ার কান্ট্রি, হুএভার হি ইজ। এই দেশের লোকের রাইট বেশি টু সার্ভ দ্য কান্ট্রি। উনি একমাত্র প্রেসিডেন্ট বাংলাদেশের যিনি বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেছে। স্বপ্ন দেখার জন্য উনি খাল কাটা কর্মসূচি নিছে। আজকে কত বছর হয়েছে মারা গেছে, এত বছর পরে 25 আর 17 কত 42 বছর পরে এখন আবার খাল কাটা চিন্তা করতেছে। কিন্তু 42 বছর আগে উনি খাল কাটা শুরু করছিল। বিএনপি এই খাল কাটা জারি রাখেনি, আর সমস্ত শহরগুলো ডুবে যাচ্ছে। ম্যান পাওয়ার। উনি নিম গাছ উপহার দিয়েছে বাদশাহ ফয়সলকে, অন্য একজন বাদশাকে। আপনি যদি মক্কা যান বা আরাফাতে যান দেখবেন শুধু নিম গাছের ছড়াছড়ি সারা সৌদি আরবে। এই একটা নিম গাছ দিয়ে উনি ভালোবাসা ক্রয় করেছে, ভালোবাসা পেয়েছে ফ্রম সৌদি আরব। সেখানে এখন লক্ষ লক্ষ লোক চাকরি করতেছে। সৌদি আরব থেকে আমাদের বেশি নিউজেন্স আসে, 2-3টা কান্ট্রি, সৌদি আরব, ইউকে, ইউএসএ এবং মিডল ইস্টের কিছু কান্ট্রি। তো এগুলো আমার অবদান। গার্মেন্টসটা শুরু করছে ওনার সময়ে, দেশ গার্মেন্টস। গার্মেন্টসের মধ্যেও $1 বিলিয়ন কামায়। এক্স্যাক্টলি এখন ইয়ে না, যদি 35 বিলিয়ন গার্মেন্টসে আসে, 30 বিলিয়ন যদি আপনার ম্যান পাওয়ারও আসে, কত হয় বলেন আপনি? 60-65 বিলিয়ন। আবার যদি ঔষধে যদি 16 বিলিয়ন আসে, কত হয়? 80 বিলিয়নের উপরে। এরপরে আপনার এই যে ছোটোখাটো সবজি টবজি এক্সপোর্ট হয়, কত বিলিয়ন আসে? কোনো হিসাব দেয় আমাদের সরকারে? শুধু ইলেকট্রিসিটি বাড়াও, গ্যাস বাড়াও, কর্পোরেট ট্যাক্স বাড়াও, কিন্তু এদের সেফগার্ডের জন্য তো আমি আরও একবার বলছি, সেফগার্ডের জন্য কিছুই করতেছে না। সেকেন্ড জেনারেশন বাংলাদেশে ব্যবসায় আসতেছে না। কেন আসতেছে না? দে হ্যাভ টু ফাইন্ড ইট আউট। এখন রহমান সোবহান সাহেব এদেশে ইকোনমিস্ট, নাম করা ইকোনমিস্ট। উনি পাকিস্তানের একজন ইকোনমিস্ট ছিল, আর মূর্তিসহন সহ একটা হিউম্যান ইয়ের উপর একটা আবিষ্কার করছে। যে উনি ওই ওই সমানের লোক রহমান সোবহান সাহেব। এরপরে আরও আছে যারা, দেবপ্রিয় ভট্টাচার্য, আরও এখানে হোসেন জিল্লুর রহমান, যারা এই দেশের মাটিতে থাকে, এই দেশ নিয়ে চিন্তা করে, তারাই এই দেশে সলিউশন দিতে পারবে, নট দ্য আদার্স। সেটাই তো বলতেছি, জিয়া রহমান বাংলাদেশকে স্বপ্ন দেখেছে বলে এগুলো সম্ভব হয়েছে। তারে কারা মেরেছে বা সেটা নিয়ে তো আজও ধোঁয়াশা, তার জন্য অনেক কিছু স্তব্ধ হয়ে গেছে। কিন্তু উনি বাংলাদেশের ইকোনমি বলেন, বাংলাদেশের ইমেজ পুনরুদ্ধার বলেন, বাংলাদেশের ম্যান পাওয়ার এক্সপোর্ট বলেন, হি ইজ দ্য ম্যান। উনি স্বপ্ন দেখেছে, সেই জন্য স্বপ্ন বাস্তবায়ন করেছে। এখন যারা আছে ওনারা কি স্বপ্ন দেখেছে বাংলাদেশ সম্পর্কে? যেটা স্বপ্ন দেখে সেটা হয়েছে। আমাদের ওভারঅল উন্নতির জন্য যদি কেউ স্বপ্ন দেখে থাকে, একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছে। যদি শেখ মুজিব দেখতো তাই পাইতো, শেখ হাসিনা যদি দেখতো তাই পাইতো। ইন্নামা আলাম বিন নিয়ত, বুখারী শরীফ প্রথম হাদিস, যে নিয়তে বাহিরা সেই নিয়তে পুরা করে। সোজা কথা। মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করেছে ডক্টর ইউনূস সাহেব, উনি মাইক্রো ক্রেডিটের কাছে হাইয়েস্ট অর্ডারে চলে গেছে, ওনাকে নোবেল দিয়েছে। বাংলাদেশের এই যে বর্তমান যে পরিণতির কথা বলি, অবস্থানের কথা বলি, যে 3টি বড় দল আছে, বিএনপি, জামায়াত এবং এবি পার্টি, মানে তাদের দায় কতটুকু বা তারা কি করছে? আমি মনে করি এই তিনও পার্টির মালদ্বীপ যাওয়া উচিত, শ্রীলঙ্কা যাওয়া উচিত, ভুটান যাওয়া উচিত। দল বেঁধে মালদ্বীপে কোনো রকম যে ছিনতাইকারী নেই, চোর বাটপাটের রাস্তার মধ্যে, সেফ কান্ট্রি। বিদেশি লোকেরা দিনকে দিন মাসকে মাস এখানে থাকে। শব্দটা কি আমি খেয়াল করতে পারতেছি না, যে যে অন্যায় অত্যাচার এগুলো কম, রাস্তাঘাটে ভায়োলেন্স এগুলো নাই। আপনি শ্রীলঙ্কা দেখেন, ভায়োলেন্স হয়েছে। আজকে একজন বলতেছে আমি 7 দিন বেড়াই আসছি, এই যে ভায়োলেন্স হয়েছে কোনো ট্যারে পাইলাম না।
এটা কোনো নাম নিশানও নেই এখন। তার আবার ইলেকশন হয়েছে, আবার প্রেসিডেন্ট হয়েছে, আবার ক্যাবিনেট ফর্ম করছে। আপনার ভুটানে যান, ভুটানে দরজা খুলে রাত্রে ঘুমায়। আর আপনি গতকাল পেপারে উঠছে বাসের মধ্যে অ্যাটাক করে একজনের খুন করে চলে গেছে। আপনি এগুলোতে অ্যাকশন নিতে হবে, শুধু হাফ বন্ধ নিলে তো হবে না, আপনার অ্যাকশন নিতে হবে। আপনি এখন, আমি ধরেন নিজে পলিটিক্স করি না, শুধু দুঃখে আপনাদেরকে দু চারটা কথা বলি। এখন আমি মনে করি, দেখেন গত 17 বছর কোনো লোক তৈরি হয়নি। সে যে কোনো দলে যান আপনি, সমস্ত সংসদগুলো বন্ধ ছিল, ছাত্র সংসদগুলো বন্ধ ছিল, যেখানে কালচার হতো, বিভিন্ন রকম কালচারাল অনুষ্ঠান হইতো, যেখানে বছরে বাজেট হইতো, একজন ফাইন্যান্স দেখতো, একজন ভিপি হইতো, সেগুলো হয়নি। আর আপনি বিদেশের সমস্ত ইউনিভার্সিটিতে, সমস্ত কলেজগুলোতে সবখানে একটা ইন্টারিয়ামের মাধ্যমে একটা সরকারের মতো থাকে, তারা ওই স্কুলের বা কলেজের সমস্ত কাজগুলো দেখভাল করে, ওরা ওইখানে ট্রেনিং প্রাপ্ত হয়। দেখুন যতজনে ধরেন ঢাকের ভিপি হয়েছে, এটা অনেকে নাম করছে, যেমন ধরেন বান্না সাহেব, যেমন ভিপি নূর সাহেব, এরা সব ভিপি ছিল। ভিপি আসার পরে তারা কে ভালো কে মন্দ সেটা আলাদা হিসাব, বা এরা নেতা হয়েছে। তাই নেতা হওয়ার সুযোগ দিচ্ছেন নাকি আপনারা? আমরা জামাতের সম্মানে তাকে জুডিশিয়াল কিলিং করছি বিনা বিচারে, তাহলে একটা গ্যাপ হয়ে গেল না? আর অন্যরা যারা ছিল তারা দৌড়ের মধ্যে ছিল, গ্যাপ হয়ে গেল না? ব্যারিস্টার রাজ্জাকের মতো লোক লন্ডনে কাটাইছে, নাসির সাহেবের মতো লন্ডনে কাটাইছে, গ্যাপ হয়ে গেল না? আর এর সেকেন্ড গ্রেডে যারা ছিল অনেকে বিদেশে চলে গেছে, আর আসবো না এই দেশে। তাহলে লোক তৈরির যে সিস্টেম, সেই সিস্টেমটা আমরা করতে পারিনি। এখন সময় আসছে, লোক তৈরি করতে হবে, সেকেন্ড জেনারেশন আসতে হবে, থার্ড জেনারেশন আসতে হবে, তাই না লোক তৈরি হবে। বিএনপি ধরেন তারেক সাহেবরা সব তো বিদেশে চলে যেতে হয়েছে। কেন চলে যেতে হয়েছে? তার থাকতে দেবে না। ম্যাডাম খালেদাও যায়নি, বলে এই দেশ আমার, বাইরে কোনো বাড়িঘর নাই, উনি যায়নি, ওনাকে চিকিৎসা করতে দেয়নি। একটা স্বৈরাচারী সরকার যখন থাকে, তার মন যে হয়েছে সেভাবে করবে, এইখানে আমি কিছু করতে পারবো না। নেতাও তৈরি হবে না, সামাজিক বিদেশেও কোনো কিছু থাকবে না, সব তার মতোই চলবে। এখানে হয়েছে রাজা যত বলে, পরিষদ দলে বলে তার শতগুণ। এবি পার্টির বিষয়ে অনেকে তো বলছে যে এটা জামাত ভাঙার কারণ, বা অনেকে বলে যে আবার গোয়েন্দা সংস্থার পরিচালিত একটি দল। আমি আসলে এত ডিপ জানি না, আমি 2-4 জনকে চিনি। এখন ধরেন যে কোনো নতুন পার্টি যদি হয়, হয়তো তাদের সিনিয়রদের সাথে ডিফারেন্স থাকতে পারে, হয়তো সে একরকম চাচ্ছে, ওরা আরেকরকম চাচ্ছে। অনেক পার্টি এরকম ভাঙছে, জাতীয় পার্টি ভাঙছে না, জামাতের থেকে একরকম, হয়তো তারা একসময় জামাত করতো বা শিবির করতো, তারা একটা নতুন পার্টি করছে। আমরা 2, 4, 5, 7, 10 বছর পরে বুঝবো তার স্ট্যান্ডটা কোথায়। এর আগে তো আমরা বুঝতে পারবো না। মন্ত্রী সাহেব শিবির করতো, উনি এখন উনি পলিটিক্স বুঝে, উনি বিভিন্ন যেহেতু শিবিরের সভাপতি ছিল, মানে সারা বাংলাদেশ ওনার চেনা। আমরা যখন ডুবে দেখেছিলাম, উনি তো সবাই ওনার মঞ্জু ভাই উনি বড় সব। এখন যখন মানুষ সবাইকে চেনে বা তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে, তখন ভাবছে যে পার্টি করি, দেশে কোনো খেদমত করতে পারি কিনা। মেবি হি ইজ ট্রাইং, আমরা দেখতে চাই উনি কী করতেছে। তো নেতা তৈরির ক্ষেত্রে জামায়াতের এখন আসলে কি করা উচিত? আমি নিচের থেকে ইয়াং ছেলেদেরকে উঠে আনা উচিত, যারা ইয়াং আছে, যারা ভাইব্রেন্ট, যারা অনেস্ট, যারা কথা বলতে পারে, সুন্দরভাবে অ্যাপ্রোচ করতে পারে। এখন এখানে আপনি মোস্তান মার্কার লোক আনলে হবে না। জামাতের প্রতি মানুষের আদর্শ মানে একটা পার্টি, সেখানে নতুন লোক নিয়ে আসবে। পার্টি এখন যখনই আপনি তাদের মধ্যে ইলেকশন আছে বা নতুন পার্টি নিয়ে আসতেছে, এরকমভাবে নতুন ধরে তৈরি হবে। কিন্তু 17 বছর তো তারা মিটিংও করতে পারেনি, তো কেমন পার্টি তৈরি হবে? এটা তো কাউকে দৌড় দিয়ে লাভ নাই, এটা একটা সিস্টেম মানে আসতে হবে, তাই না হবে। কয়েকদিন পর পর আমরা দেখি যে ভারত পাকিস্তান যুদ্ধ তৈরি হয়, যুদ্ধ বাঁধে। এই যুদ্ধের আসলে ভবিষ্যৎ আসলে কি? আর অনেকে বলছে যে চীন ভারতের 7 সিস্টার দখল করে নেবে, এটাও কতটা? না, পরমাণু যুদ্ধ হবে না, সবাই জানে পরমাণু যুদ্ধ হলে দেশ সব দেশ ধ্বংস হয়ে যাবে। যখন পারমাণবিক কেউ যাবে না, যাবে না এই জন্য, পারমাণবিক যুদ্ধ হলে দেখেন আপনি গাজার অবস্থা দেখেন, ওটা পারমাণবিক যুদ্ধ না কিন্তু মহাযুদ্ধ। সেখানে 50-60 হাজার ওরা শেষ হয়ে গেল, ওদের হাসপাতাল ধ্বংস করছে, ছেলে মেয়ে মারা গেছে, ওদের বাড়িঘর ধ্বংস করছে। তো যুদ্ধ তো যুদ্ধই,
তখন তো কারো কেউ ছাড় দেবে না। যেমন যদি পাকিস্তান আর ইন্ডিয়া যুদ্ধ লাগে, তাদের 2-4টা সিটি ধ্বংস হয়ে যাবে, বুঝছেন? এটা তো আমার মনে হয় কেউ চাইবে না। আবার চায়নাও কোনো দিন তার ইকোনমি ধ্বংস করে কোনো 7 সিটি দখল করব, এটা হুমকি দামকি, এটা আমি মনে হয় না কিছু হবে মনে করি। বরঞ্চ আমাদের প্রতিবেশীর প্রতি অনুরোধ থাকবে, এই যে শেখ হাসিনা মানে বাংলাদেশ নয়, বাংলাদেশ মানে হচ্ছে 17 থেকে 18 কোটি জনগণ। সেখান থেকেও অনেক মুসলমান এখানে সেটেল হয়েছে, এখান থেকেও অনেক হিন্দু এখানে সেটেল হয়েছে। আমাদের অনেক বন্ধু বান্ধব ছোটোবেলা চলে গেছে, তাদের সাথে এখনও যোগাযোগ আছে আমাদের, বিভিন্ন সুসময় দুঃসময় সবার সাথে কথা হয়। সেই বন্ধুত্ব সুলভ রাখার জন্য সব সরকারের ভালো করা উচিত। একজনকে নিচে টানতে চাইলে সেও কিন্তু নিচের দিকে পড়ে যাবে। এর পর ছোটো ছোটো দেশ 2বার বিশ্বযুদ্ধ করছে। প্রথম বিশ্বযুদ্ধ 17 সালে, পরের বিশ্বযুদ্ধ ধরেন 1939 সালে। 1943 সালে যুদ্ধ থামার পরেই তার 17 বছর পরেই ইসি গঠন হয়েছে, আস্তে আস্তে দাম বাড়েছে। এখন এই মুহূর্তে খেয়াল নেই কত কোটি লোক, আপনি মানে অনেক অনেক মানে 28টা দেশ, সবাই বিনা ভিসায় ট্রাভেল করে। জার্মানিতে আশেপাশে যে দেশগুলো আছে তারা প্রত্যেক মাসে একবার যায়, আর যাইয়া সারা মাস কাজ করে জার্মানিতে আসা উইকেন্ডটা বা 3 দিনের ছুটি 5 দিনের ছুটি দেশে কাটায় যায়। ইকোনমিক করিডোর আছে, তারপরে ট্রেনে যেতে পারতেছে, বাসে যেতে পারছে, এয়ারে যেতে পারতেছে, ভিসাবিহীন চলতেছে। আমরা ওই পর্যন্ত না গেলেও আমাদের ব্যবসা বাণিজ্য সবার মধ্যে সৌহার্দ্যমূলক থাকা উচিত। এখন পতিত সরকার সবসময় তো একজনকে অ্যাডভান্টেজ দিছে, নিজের জন্য কিছু নিছে কিনা আমার খুব সন্দেহ আছে। নিজের বলতে আমাদের দেশের জন্য, কিন্তু প্রতিবেশীর সাথে সবার সুসম্পর্ক থাকা উচিত, এটাই মনে করি। পাকিস্তান ভারত যদি যুদ্ধ বাঁধে তাহলে জিতবে কে আসলে? কেউ জিতবে না, দুইজনে ধ্বংস হবে। আচ্ছা, অন্যদিকে দেখি আমরা ইরান তুরস্ক পাকিস্তানকে সমর্থন দেয় বা অস্ত্র দেয়, চীনও আবার পাকিস্তানের পক্ষেই থাকে। ভারতের বিষয়ে আমেরিকাও নিশ্চুপ থাকে, রাশিয়া তো আসলে বা আমেরিকা তো চীনকে অখুশি করে ভারতকে সমর্থন দিবে না। ভারতেরও আসলে এখন শত্রু বেশি প্রতিবেশী রাষ্ট্র, কি বলবেন এতে? ভারত আসলে কোন দিকে তাদের ভবিষ্যৎ যেতে পারে? আসলে মোদী সরকার এসে আগে যেন ওরা ব্যালেন্সিং ছিল, মাইনরিটির প্রতি ওরা মনোযোগ দিত। এখন ভারতেরও এক নেতা বলছে, হ্যাঁ মোদী সাহেব, মোদিজি বলে আর কি, মোদিজি সবসময় একটা মসজিদের মধ্যে মন্দির খুঁজে পায়, কোনো এককালে যেমন মন্দির ছিল। এটা তো ওনার পার্সোনাল মানে দিকে যাচ্ছে, উনি যেটা মনে করতেছে, ওই বাবরি মসজিদ বলেন, এটা বলেন, এটা বলেন, তারপরে গুজরাটের রায়ট বলেন, এটা মোদিজি ওনার দেশের লোকেরাই বলে আপনি প্রত্যেকটি মসজিদে একটা মন্দির খুঁজে পান। এখন উনি যদি মুসলমানকে নির্যাতন করতে চান, একটা কারণ নির্যাতন করতেই পারে, একটা কারণ বের করে আনতে পারে, এইটার জন্য হয় না, এইটা গরু খেলে মানুষ মারি ফেলায়। এগুলা মোদির যদি একটা ওই যে ব্যালেন্সিং সরকার হতো, তাহলে আমরাও ভালো থাকতাম, ওইখানে ভালো থাকতাম।